সিঙ্গাপুরের বিপক্ষে আসল পরীক্ষার আগে আমরা যদি ভুটান ম্যাচকে প্রিটেস্ট হিসেবে ধরি, সেই প্রিটেস্টে বাংলাদেশ পুরোপুরি পাশ করেছে এবং ভালোভাবেই পাশ করেছে। তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ফলাফলকে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাই না, যে 2-0, 3-0, 4-0 ওইটা আসলে কোনো ব্যাপার না। দলের কম্বিনেশন ঠিক করার জন্য খেলোয়াড়দের আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খুব ভালোভাবে দেখে নেওয়ার জন্য ম্যাচটা যেমন হওয়া দরকার ছিল আমার কাছে মনে হয়েছে তেমনটাই হয়েছে। এবং কাবরেরার যতই সমালোচনা করি, এই ম্যাচে যে খেলোয়াড়দেরকে মানে যাদের নিয়ে একাদশ সাজাবেন তাদের যেভাবে দেখেছেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। এবং শুরুর 11 যেটা ছিল সেটা নিয়েও আমি হ্যাপি। তবে শুধুমাত্র যদি শুরুর 11-এ আলামিন থাকতো নাম্বার 9 হিসেবে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে একেবারে পরিপূর্ণ হতো। তারপরও আলামিন তো সাবস্টিটিউট হিসেবে নেমেছিল, সবকিছু মিলে ঠিক আছে। তো এই ম্যাচের মধ্যে আবার কয়েকজনের একটু আলাদাভাবে কথা বলতেই হয়। ফাহমিদুল মানে সবচেয়ে আলোচিত ফুটবলার ছিলেন এই সময়। মানে তিনি মাঠে খেলেননি এখন পর্যন্ত, জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি, তার আগে থেকেই যে পরিমাণ তাকে ঘিরে এক ধরনের আলোচনা হচ্ছিল, উন্মাদনা তৈরি হয়েছিল, এক ধরনের প্রেশার তার উপরে কিন্তু ছিল যে শেষ পর্যন্ত কেমন করে, মানে যত যাই বলি মিডিয়ার প্রেশার আছে, সোশ্যাল মিডিয়ার প্রেশার আছে, সবকিছু মিলে যদি আসলে সেই প্রত্যাশা মাফিক তিনি পারফরমেন্স না করতে পারতেন, তাহলে কিন্তু তার জন্য এটা বুমেরাং হতো, প্রেশারটা আরো বেড়ে যেত। তো সেই চাপটাকে তিনি কাজে লাগিয়ে আমার কাছে মনে হয়েছে বেশ ভালোভাবে উতরে গেছেন। মানে যতক্ষণ মাঠে ছিলেন একেবারেই মনে হয়েছে যে না, ওই যে ফুটবল ফেডারেশন বা কোচিং স্টাফদের পক্ষ থেকে এর আগে যেটা বলা হচ্ছিল যে মাত্র 18 বছর বয়স, এই বয়সে হবে কিনা, কিন্তু 18 বছর বয়স যে আসলে কোনো ফ্যাক্টর না। কোয়ালিটি থাকলে যে যে কোনো বয়সে আসলে কাজ করা যায়, ভালো করা যায়, আমিদুল সেটা করে দেখিয়েছে। তার উইংয়ে, লেফট উইংয়ে যথেষ্ট ভালো তিনি পারফর্ম করেছেন। এখন আশা করব যে এই পারফরমেন্সের ধারাবাহিকতায় সিঙ্গাপুরের বিপক্ষে মূল একাদশেও হয়তো ফাহমিদুল থাকবেন। আর জামাল ভুঁইয়ার কথা তো না বললেই না। জামাল ভুঁইয়া যে মাপের খেলোয়াড়, তাকে নিয়ে আসলে বলার মতো কি বলবো, যে আমি অন্তত যোগ্য না। কিন্তু তারপরেও তার খেলা দেখে, সেই প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, লেস্টার সিটি থেকে শুরু করে শেফিল্ড, এখন তো আমাদের জাতীয় দলে খেলছে, তার যে কোয়ালিটি, তিনি যেভাবে যত কিছুই করেন মাঠে আসলে একেবারে পারফেক্ট। তো ওই গোল পেল জামাল ভুঁইয়ার মানে কর্নার থেকে, তিনি অনেক কিছু পাস দিলেন, এইটা করলেন, ডিফেন্স করলেন, আমি ওই প্রেক্ষাপটেই যেতে চাই না। আমি শুধুমাত্র নেতা হামজা চৌধুরীর কথাটা বলতে চাই। মানে মাঠে একজন নেতা কিভাবে টোটাল দলকে একত্রিত করে বা একতাবদ্ধ রাখে, সংঘবদ্ধ রাখে, যা হামজা চৌধুরী হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ হয়েছিল এই ভুটানের বিপক্ষে ম্যাচে। আমরা ইন্ডিয়ার বিপক্ষেও দেখেছি, গত ম্যাচে আর্মব্যান্ড ছিল, অধিনায়কের আর্মব্যান্ড ছিল জামাল ভুঁইয়ার হাতে, কিন্তু মাঠে টোটাল খেলোয়াড়দের যা কিছু করা দরকার, কি করবে না করবে, কোথায় কে কাকে পাস দেবে, মোটামুটি এরকম দিক নির্দেশনা কিন্তু হামজা চৌধুরীর কাছ থেকে আসছিল। ফলে হামজা চৌধুরী 100-তে 100। এখন সিঙ্গাপুরের বিপক্ষে এই যে সামনে থেকে নেতৃত্ব দেয়া বা নিজে গোল পাক না পাক, মানে টোটাল দলকে মিডফিল্ডে তার দেখাশোনা, ডিফেন্সে এসে আবার আবার কখনো ওপরের দিকে উঠে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এটাই হচ্ছে জামাল ভুঁইয়ার হামজা চৌধুরীর আসল গুণ। এবং মানে এটা তিনি জারি রাখবেন, আশা করা যায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও আমরা তার এই পারফরমেন্স পাবো, যদি না ইনজুরি বা এরকম, আমরা আশা করি এরকম কোনো সমস্যার মধ্যে তিনি যাবেন না, করবেন না। আর জামাল ভুঁইয়াকে নিয়ে এক ধরনের কথা হচ্ছে যে জামাল ভুঁইয়া কি আসলেই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবে কিনা সিঙ্গাপুরের বিপক্ষে বা এরপরে হংকং এর বিপক্ষে, এরকম। কারণ আমরা লাস্ট ইন্ডিয়া ম্যাচে তাকে নামাইনি, অধিনায়ক হিসেবে প্রেস কনফারেন্সে এনেছে, সবকিছু করেছে, কিন্তু নামাইনি। এই ম্যাচে যদিও ছিল, সিঙ্গাপুরের বিপক্ষেও মূল একাদশে কাবরেরা রাখবেন কিনা যদিও সেটা নিশ্চিত না, কিন্তু আমার ধারণা যে ভুটানের বিপক্ষে ম্যাচ দেখার পরে অন্তত সন্তুষ্ট তিনি মূল একাদশেই থাকবেন। তো এই যখন ব্যাপার স্যাপার, আমার কাছে মনে হয় না যে জামাল ভুঁইয়া খুব দ্রুত মানে এরকম কোনো ম্যাচে এসে অবসর নিয়ে নেবেন। আবার জানি না, একজন খেলোয়াড় এমনও হয় যে খুব ভালো ফর্মে থাকা অবস্থাতেই নিজে আসলে বিদায় বলেন, ক্যারিয়ার শেষ করে দেন, সেটা হতে পারে। এটা জামাল ভুঁইয়ার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় জামাল ভুঁইয়ার কাছ থেকে এখনো 2-3 বছর ভালোভাবেই সার্ভিস পাওয়া সম্ভব। এর বাইরে আমরা এই যে এত কথা বলছি খেলোয়াড়দের নিয়ে, ফাহমিদুল, জামাল ভুঁইয়া বা হামজা চৌধুরী, অনেকে নিয়ে কথা বলছি, তো এর বাইরে কিন্তু মূল লড়াইটা তো সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুর কিন্তু এই যে যখন কথা বলছি অলরেডি ম্যাচ হয়ে গেছে, মালদ্বীপকে তারা 3-1 গোলে হারিয়েছে। এবং তাদের যে ফরওয়ার্ড লাইন, সেইটা সামাল দেওয়ার জন্য আমাদের ডিফেন্স কতটা আসলে প্রস্তুত বা কতখানি শক্তিশালী আমাদের ডিফেন্স, সেইটা নিয়ে ওই জায়গাতে আমার সন্দেহ আছে। কারণ কাবরেরা যে ডিফেন্স লাইন দিয়ে ভুটানের বিপক্ষে খেলেছে, তাদের কোন রকম বলা যায় যে পরীক্ষায় দিতে হয়নি। কিন্তু সিঙ্গাপুর কিন্তু এত সহজে ছাড়বে না। সিঙ্গাপুরের ফরওয়ার্ডরা এত বেশি স্পিডি, এত কুইক রান করবে, যেটা আসলে আমাদের ওই ডিফেন্ডারদের সামাল দেওয়াটা মুশকিল আছে। কারণ আমি এর আগেও একটা বলেছি যে
আপনার সাদউদ্দিনকে খেলাচ্ছে লেফট ব্যাক হিসেবে, তিনি লেফট ব্যাক না, তিনি একজন উইঙ্গার, তাকে লেফটে খেলাচ্ছে এবং আবার রাইট ফুটারকে খেলাচ্ছে লেফটে। সবকিছু মিলে কাবরেরার এই ডিফেন্সটা লাইন নিয়ে মানে আমি তপু এবং তারিক কাজী নিয়েও একটু এদিক ওদিক আছে, কিন্তু তারপরেও তারিক কাজী এবং তপুকে রাখতে চাই। আর সাদউদ্দিন এবং তাজউদ্দিন দুই ভাই, আসলে ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে ইসা ফয়সাল বা অন্য কাউকে যদি দেওয়া যায় সেটা আরো বেটার হয়। যে কোনো একজনকে রেখে, তাজ বা সাদকে রেখে বাকিটা হয়তো হতে পারে ইসা ফয়সাল বা অন্য কাউকে দিয়ে ওখানে ট্রাই করা যেতে পারে। মিডফিল্ড যথেষ্ট ভালো, সামিদ সোম যখন যোগ হবে তাতে তো শক্তিমত্তা আরো বাড়বে। এক পাশে হামজা, এক পাশে সামিদ সোম, মাঝে জামাল ভুঁইয়া বা মুজিবুর রহমান জনি, যাই হোক। আর উইং এর যে ব্যাপারটা, এক পাশে তো রাকিব রাকিব উইঙ্গার হিসেবে, কিন্তু এই যে ভুটানের বিপক্ষে ম্যাচে দেখেছি রাকিবকে আসলে নাম্বার 9 হিসেবে খেলিয়েছে। 9 হিসেবে খেলালেও রাকিব বারবারই আসলে উইং অপারেট করেছে। এই জায়গাগুলোতে কোচ কিভাবে আসলে ম্যানেজ করবে আমি জানি না। আর এর বাইরে, এই যে ম্যাচের বাইরে হতাশার কথা যদি বলি, সমালোচনার কথা যদি বলি, ফুটবল ফেডারেশনের সমালোচনার শেষ নেই সমালোচনা করার। কারণ হচ্ছে যে টিকিট নিয়ে যেটা হয়েছে এটা রীতিমতো এক ধরনের অরাজকতা বলা যায়। আলট্রাসের সদস্যরা এখন পর্যন্ত ফুটবল ফেডারেশন ভবনের সামনে টিকিটের জন্য বসে আছে গত কয়েকদিন হলো, এবং এই নিয়ে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে কোনো বিকার নাই। তারা যে এই বিষয়টা সমাধান করা বা কিছু করা যায় কিনা এই বিষয়ে তাদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া নেই, কিন্তু এটা হওয়া উচিত হয়নি। আপনি এই আলট্রাস বলেন, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম বলেন, সেভ বাংলাদেশ ফুটবল, এরকম অনেকগুলো গ্রুপ আছে যারা আসলে দুঃসময়ে বাংলাদেশের ফুটবলের সঙ্গী ছিল, অথচ এইরকম একটা সুসময় তো বলবো, এখন ফুটবলের যে জোয়ার চলছে এই সময়টাতে তাদের উপেক্ষা করা হয়েছে। তারা কিন্তু টাকা দিয়ে টিকিট কিনতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগটাও ফুটবল ফেডারেশন দেয়নি, অনলাইনে ছেড়ে কি একটা অরাজক। এবং এ নিয়ে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ইনভলভ এবং আরো অনেক রকম কথা হচ্ছে, কিন্তু এই বিষয়টার একটা সুষ্ঠু সমাধান হওয়াটা খুব দরকার ছিল। এর বাইরে আরো একটা কথা বলি, এই যে যে উন্মাদনাটা শুরু হয়েছে, ভুটান ম্যাচে দেখেছি, সিঙ্গাপুর ম্যাচে হয়তো আরো দেখবো, কিন্তু এই যে জাতীয় দল ভালো করছে জন্যই কিন্তু এটা আসছে। জাতীয় দল ভালো না করলে এই যে উন্মাদনা, এই যে মানুষের আগ্রহ, এটা কিন্তু আবার ভাটা পড়ে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের ক্রিকেট। মানে রিসেন্ট সময় খুব খারাপ করছে, দেখেন মুখ ফিরিয়ে নিয়েছে সবাই। এখন আমি যখন কন্টেন্ট দিচ্ছি সবাই বলে ভাই ক্রিকেট নিয়ে কথা বললেন না, ফুটবল নিয়ে বলেন। তার মানে মানুষের আগ্রহটা কিন্তু ডাইভার্ট হয়ে ফুটবলের দিকে আসছে, কারণ ক্রিকেটে এখন সাফল্য দেখাতে পারছে না, আরব আমিরাতের মতো দলের কাছে হেরে যাচ্ছে জন্যই মানে সাধারণ মানুষ, সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এটা যদি আবার ফুটবলে এই ঘটনা ঘটতে থাকে, হ্যাঁ আমাদের ফুটবলে হয়তো এখন আমরা বড় দলকে হারাতে পারবো না, কিন্তু ছোটখাটো যে সাফল্যগুলো আছে এগুলো কিন্তু ধরে রাখতে হবে। আর পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে হবে, সেটা রাখলে তবেই কিন্তু এই দর্শকদের ধরে রাখা, সমর্থকদের ধরে রাখা সম্ভব হবে। তাছাড়া এই জোয়ারে কিন্তু ভাটা পড়বে, সেই ভাটা পড়লে আবার সেই জোয়ার ফিরিয়ে আনাটা অনেক মুশকিল।